সন্ধ্যার দিকে পরি পিয়মকে নিয়ে ফুচকা খেতে যায়। সাদাফ বিকেলবেলার দিকে পরির বাসায় চলে গেছে। পরি ও পিয়ম দুজন ভাই বোন পাশাপাশি হাঁটছে। বাইরে বের হয়েছে ভাইয়ের জোড়াজুড়িতে। দীর্ঘ সময় পর ভাই দেশে ফিরল, অথচ মনে কোনো আনন্দ লাগছে না। মনে পড়ে আছে সেই একটা মানুষের কাছে। সে কি কখনো বুঝতে পারবে না পরির ভালোবাসা? পরীকে অন্যমনস্ক দেখে পিয়ম জিজ্ঞেস করো, তোর মন কি খারাপ নাকি? পরি মেকি হাসে বলে, কই না তো, ভাইয়ের কাছে কি লুকাস বল তো? কিচ্ছু লুকাচ্ছি না, সত্যি একদম। দু ভাই বোনের কথার মধ্যে কোথাও থেকে যেন প্রান্ত উদয় হয়। সামনে এসে পিয়মকে জড়িয়ে ধরে বলে, কি খবর ভাই? বিস্ময় পরি কিন কর্তব্যবিমুখ ভাইয়ের প্রান্তর এত ভাব কিভাবে? পিয়ম হেসে বলল, আলহামদুলিল্লাহ। কোথায় যাচ্ছেন? এই তো ছোটো বোনকে নিয়ে ফুচকা খেতে যাচ্ছি। যাবে নাকি? যাওয়া যায়। এখন কথা হচ্ছে প্রান্ত ও পিয়মের মধ্যে এত অল্প সময় এত ভাব কীভাবে সম্ভব? আর ভাইয়া বা কীভাবে চেনে প্রান্তকে? দুজন বকবকানির মধ্যে পরি এখন নীরব শ্রোতা। ফুচকা স্টলে গিয়ে পরি ফিসফিস করে পিয়মকে বলল, ভাইয়া তুমি ওনাকে চেনো কীভাবে? আরে বিকেলে সাফাতকে এঁকে দিতে এসে পরিচয় হয়েছে। খুব ভালো ছেলে, তুই চিনিস নাকি? না, পরি মনে মনে বলে, এই পাজি তো দেখি ভাইয়াকেও হাত করা ধান্দায় আছে। যতই হাত করুক চান্দু, লাভ হবে না কোনো। আহারে, যারে আমার দুচোখ খুঁজে বেড়ায় সে যে কোথায়, নিশ্চয় গার্লফ্রেন্ডের রাগ ভাঙাতে ব্যস্ত। পরির হাতে ফোনটা নাড়তে নাড়তে অন্যমনস্ক হয়ে দুর্যের কথা ভাবতে থাকে। তখনই ফোনে মেসেজ টোন বেজে ওঠে। ফোনে স্ক্রিনে তাকিয়ে দেখে দুর্য নাম্বার থেকে মেসেজ এসেছে। পরি বিড়বিড় আশেপাশে চোখ বুলে বলল, শালা বাজবি অনেক দিন। মেসেজটা ওপেন করে, তোমাকে বলছিলাম প্রান্তকে ইগনোর করতে, আর তুমি তো দেখি ফুচকা খেতে চলে এসেছো ওর সাথে। মেসেজ রিপ্লাইটা পরি লিখে, তাতে তোর কি? তোর কেন চলে এত? তোর ইচ্ছে হলে তুইও খা, তোর কথা কেন শুনবো আমি? আমি কি তোর ঘরের বউ নাকি? আর তুই কোথায় দেখলি আমায়? ভূত হয়ে ঘুরিস আমার পিছনে। মেসেজটা লিখলো আর সেন্ড করে না। ব্যাক স্পেসে চেপে ধরে লেখাগুলো মুছে জাস্ট এইটুকু লিখলো, ভাইয়ের সাথে এসেছে। বাড়িধারা আচ্ছন্ন ভিজে যাওয়া গাছগুলো পাতা থেকে টপ টপ করে নিচে পড়া পানির ফোঁটা, হালকা বাতাসে গাছের পাতাগুলো হেলে দুলে যাওয়া, সব কিছুই নিবিষ্ট চোখে দেখছে পরি। জানার গ্রিলটা বৃষ্টি ভিজে আছে। সেই ভেজা গ্রিলের উপর হাত কোণু রেখে তাতে থুতনি ভর দিয়ে বাইরে প্রকৃতি পর্যবেক্ষণ করছিল। সাথে ভাবছিল অল্প সময় ঘটে যাওয়া কাহিনীগুলোর কথা। আগের সময়টা আর এখনকার সময়টা যেন বিস্তর ফারাক। সময়টা বুঝি আগেই ভালো ছিল। সেই দিন রাতে প্রান্ত ওর পরিবার নিয়ে বাড়িতে এসেছিল বিয়ের প্রস্তাব নিয়ে। প্রথমে পরি বাবা মা আপত্তি জানালো, পরবর্তী প্রান্তর বাবা মা ভাইয়ের ব্যবহারে কথাবার্তা তারা মুগ্ধ হয়ে যায়। প্রকৃতি অর্থে যে অতীতে ঘটে যাওয়া ঘটনাগুলোর উপর প্রান্তর কোনো হাত নেই, সেটা তারা নিজেরাও জানে। এদিকে তারা পরির মতামত না নিয়ে কিছু বলতে পারছে না, তাই সহজ উত্তর বলে দিয়েছে বিষয়টা তারা ভেবে দেখবে। তাছাড়া এত তাড়াতাড়ি পরীকে বিয়ে দেওয়ার ইচ্ছে নেই তাদের। এ কথা পরে জোর মতো কোনো জায়গা খুঁজে পায়নি প্রান্ত। তবে হালও সে ছাড়েনি। ওরা চলে যাওয়ার পর রেহানা বেগমের প্রান্তের সাথে বিয়ের কথা বললেই পরি সটার না করে দেয়। কি ভেবে যেন তিনি নিজের পরীকে আর এই বিষয়ে জোর করেনি, আর কাউকে জোর করতেও দেয়নি। ফোনের রিংটোন বাইরে প্রকৃতি থেকে চোখ তুলে বিছানায় রাখা ফোনের দিকে তাকায় পরি। এই সময়টা ফোনটা তুললে ভীষণ আলসেমি লাগে। উঠতেও ইচ্ছে করছে না এখান থেকে। আর ওইদিকে ফোনটা বেজেই চলে, তো বাজতেই ইচ্ছে, থামার কোনো নাম নেই। বিরক্ত হয়ে না পেরে শেষমেশ উঠে ফোনের কাছে যায়। ততক্ষণে কলটা আবার কেটে যায়। ফোনে হাত দিতেই আবার কল আসে তুর্যর নাম্বার থেকে। তার মানে এতক্ষণ তুর্য ফোন দিচ্ছিল। মনটা খুশিতে নেচে উঠল, পরক্ষণে আবার বিষণ্ণতা ছেয়ে যায়। পরি তো জানিয়ে দিয়েছে প্রান্তকে রিজেক্ট করার কথা, এবং তারপর থেকে তুর্য কোনো ফোন বা মেসেজ করেনি। এখন তাহলে আবার কি দরকারে ফোন করলো? প্রয়োজন ছাড়া তো পরীকে তার স্মরণে পড়ে না। ফোনটা আবারও বাজতে বাজতে কেটে গেল।
পরের বারের ফোন রিসিভ করলো পরি। এতবার কল দেওয়ার পরেও রিসিভ করা, ভেবেছিল 2-4টা ধমক বা বকা বুঝি খাবে, কিন্তু তুর্য এমন কিছুই করেনি। খুব শান্ত স্বরে বলল, এতক্ষণ ফোন দিচ্ছিলাম, ঘুমাচ্ছিলে নাকি? না। কি করছে এখন? ফ্রি তুমি? কেন বলো। ফ্রি। একটু দেখা করতে পারো এখন? দেখা করার কথা শুনে পরি ভুরু কিঞ্চিত বাঁকা করে ফেলে, মুখভঙ্গি তেমন রেখে জিজ্ঞেস করলো, কি দরকার? তেমন কিছু না, এমনি একটু সময় কাটাতাম। পরি ইচ্ছে করছে মুখের উপর না করে দিতে। তার জীবনে দরকার কোনো মূল্য নেই, তার ডাকে কেউ সাড়া দিতে যাবে, কিন্তু ওই যে বেহামন, যার কাছে বারবার হার মানতে হয় পরীকে, এবার তার ব্যতিক্রম হলো না। মনকে জিতিয়ে দিয়ে পরি উত্তর দিল, ঠিক আছে। তুজো কিছুটা খুশি হয়ে বলল, তুমি একা লেকে আসতে পারবে নাকি আমি গিয়ে নিয়ে আসবো? পরি দেয়াল ঘড়ির দিকে তাকিয়ে দেখে 4টা 2 বাজে। পরি বলল, আমি একা আসতে পারবো। আচ্ছা, আমি লেগে আছি, তুমি আসো। আচ্ছা, রাখছি। ফোনটা রেখে পরি ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ায়। এই মুহূর্তে পরি পরনে একটা লং টি শার্ট আর প্লাজো। আলমারি খুঁজে দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায় কোন জামাটা পরে যাবে। ভাবতে ভাবতে কালো কালার একটা 3 পিস ওর চুলটা আস্তে বেরিয়ে পড়ে লেকের উদ্দেশ্যে। রিক্সা চলতে আপন গতিতে হালকা বাতাসে পরি ছেড়ে রাখা চুলগুলো উঠছে। কিছু অবাধ্য চুল চোখে মুখে এসে পড়ছে। আকাশ এখনও মেঘলা, বৃষ্টির আভাস এখনও আছে। লেকের কাছে এসে ভাড়া মিটিয়ে পরি তুর্যকে ফোন দেয়। তুর্য ফোন রিসিভ করে বলে, এসেছে। হ্যাঁ, আপনি কোথায়? সোজা হাঁটতে থাকো, আমি এগোচ্ছি। আচ্ছা। ফোন কেটে পরি এগোতে থাকে। আশেপাশে অনেক কপোত দেখা যাচ্ছে। পরির মনটা কেন জানি ভীষণ বিষণ্ণ লাগছে, কোনো আনন্দ খুঁজে পাচ্ছে না। এটা কি ধৈর্যের উপর জমিয়ে রাখা অভিমান, নাকি অন্য কিছু? ভাবতে ইচ্ছে করছে না, মাথা ধরে আসছে। শুধু অন্যমনস্ক হয়ে হাঁটতে হাঁটতে সামনে দুর্যোগে চোখে পড়ে দুর্য হাঁটার গতি বাড়ি দিয়ে কাছাকাছি এসে পরীকে শক্ত করে জড়িয়ে ধরে। ঘটনার কিংকর্তব্য বিমুখ হয়ে দাঁড়িয়ে আছে পরী। নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। জমে যাওয়া বরফের মতো স্থির পরী। হার্টবিট কি থেমে গেছে? মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। শরীর শিহরে উঠছে, প্রতিটি লোমে শিহরণ বয়ে যাচ্ছে। পিঠের মেরুদণ্ড পেয়ে শিহরণে স্রোতধারা ওঠানামা করছে। এটা স্বপ্ন নাকি সত্যি? কী হচ্ছে এসব? অনেক কষ্টে পরি কাঁপা কাঁপা স্বরে শুধু এতটুকুই বললেন, কি করছেন? তুর্য পরীকে ছেড়ে দিয়ে ডান হাতের তর্জনী নিজের ঠোঁটের ওপর রেখে বলো, চুপ, কোনো কথা বলবে না। এরপর পরি হাত ধরে এগোতে থাকে সামনের দিকে। পরি অবাক হয়ে শুধু তুর্যর দিকে তাকিয়ে তাকিয়ে হাঁটছে। এটা কোন তুর্য? এমন কেন করছে? মাথায় কাজ করছে না পরির। তুর্য ধরে রাখা হাতের দিকে তাকাচ্ছে পরি, কতটা শক্ত করে আলগে ধরেছে, যেন ছেড়ে দিলে দৌড়ে পালাবে পরি। তবে কি তুর্য ভালোবাসে আমায়? মানুষের আনাগোনা কম এমন জায়গায় নিয়ে দাঁড় করায় পরীকে। পরীর সামনে হাঁটু গেড়ে বসে পরীর একটা হাত নিজের হাতে নিয়ে বলে, আমায় বিয়ে করবে? পরি ডান হাত দিয়ে নিজের মুখ চেপে ধরে অতি উত্তেজনায় চোখে পানি ছলছল করছে। যাকে এতটা ভালোবাসে সেই মানুষটা নিজে বিয়ে কথা বলছে। বাস্তব এতটা সুন্দর সত্যি কী করে হতে পারে? তুর্য ফোন আসে ঠিক তখন। পরি তখন একটা ঘোরের মধ্যে। তুর্য পকেট থেকে ফোন বের করে রিসিভ করে। ওপাশ থেকে বলতে শোনা যায়নি, তবে তুর্য বিরক্তিতে বলে ওঠে, শিট। তখনই পরি ঘোর থেকে বের হয়। চোখের কোণে জলের বিন্দু এবং ঠোঁটের কোণে তখনও আনন্দ মিশ্রিত হাসির পরি। তুর্য ব্যতিব্যস্ত হয়ে উঠে দাঁড়িয়ে বলো, সরি পরি। জড়িয়ে ধরা, হাত ধরা, এসবের জন্য সরি। আমি আসলেই রিনিকে জেলাস ফিল করাতে চেয়েছিলাম। রিনিকে ডেকেছিলাম এখানে এক বন্ধুকে দিয়ে। ভেবেছিলাম ও জেলাস হয়ে এসে আমায় গালাগালি করবে বা বকবে, তখন সত্যি বলে সব ঠিক করে নেব। কিন্তু এসব দেখে চলে যাচ্ছে বন্ধু ফোন দিয়ে এটাই বলো, আমি যাই এখন, কেমন? আর সরি প্লিজ। তুর্য একদমে কথাগুলো বলে দৌড়াতে থাকলো।
পিছনে তাকিয়ে জোরে জোরে হাঁটতে হাঁটতে আবার বলল, তুমি কিছু মনে করো না প্লিজ। পরি তুর্য যাওয়ার পানে পাথর হয়ে দাঁড়িয়ে আছে। এতক্ষণে যা ছিল সব নাটক। আনন্দের অশ্রুগুলো এবার কষ্টে পরিণত হলো। কতটা কষ্ট হচ্ছে সেটা বোধ হয় পরি নিজেই হচ্ছে না। মানুষ কী করে পারে কারো ইমোশন নিয়ে এমন নাটক করতে? আমি কি তবে শুধু তুর্যর প্রয়োজন? পরি আর স্থির থাকতে পারছে না। হেলে পড়ে যেতে নিলেই একটা ছেলে পাশে থেকে ধরে ফেলে। পরি অশ্রুসিক্ত চোখে তাকিয়ে দেখে কাপল পাশের মেয়েটা বলে, আপনি ঠিক আছেন আপু? কোনো সমস্যা? পরি ডান হাতে উল্টো পিঠে চোখে পানি মুছে বলে, না আপু। চোখের পানি মুছতে মুছতে পরি হাঁটতে থাকে। সবাই তাকাচ্ছে ক্রন্দনরত পরির দিকে। যারা এতক্ষণে তুর্যর সাথে পরীকে দেখেছেন তারা নিশ্চয় এখন অবাক হচ্ছে পরীকে কাঁদতে দেখে। কতজনই বা খেয়াল করেছে? সবাই তো তার প্রিয় মানুষটার সাথে সুন্দর কিছু মুহূর্ত কাটাতে ব্যস্ত। পরীর চোখে পানি বাদ মানতে চাচ্ছে না। লোকজন উৎসুক বাঁকা দৃষ্টি পড়ছে পরীর উপর। পরী হাজার চেয়েও কান্না থামাতে পারছে না। বুক ফেটে কান্না আসছে। পরী লেকের পাশে একটা ফাঁকা বেঞ্চে বসে দুহাতে মুখ লুকিয়ে নিঃশব্দে কাঁদে। পরী ইচ্ছে করছে চিৎকার করে কাঁদতে, কিন্তু এটা সম্ভব না। আল্লাহ বুঝি এই মুহূর্তে পরীর প্রতি সদয় হলেন। মেঘলা আকাশে কালো অন্ধকারে ঢেকে গিয়েছে। চুপ চুপ করে বৃষ্টি নামতে শুরু করেন। বড় বড় ফোঁটায় দুনিয়া জমিয়ে পড়ার সাথে সাথে মানুষজন চলে যাওয়ার জন্য উদ্যত হলো। শুধু বসে আছে পরী একা। এখন আর চোখের পানিগুলো আড়াল করতে পারে না। পরী এবার ডুকরে ডুকরে কেঁদে ওঠে। একটা ছোট বাচ্চা ছেলে ভাঙা ছাতি মাথায় দিয়ে পরীর কাছে আসে। ছেলেটা পরনে ময়লা একটা গেঞ্জি আর হাফ প্যান্ট, হাতে কিছু চিপস বাদাম প্যাকেট। ছেলেটা ভাঙা ছাতা পরীর দিকে ধরে বলে, আপা আপনি বৃষ্টিতে ভিজেন কেন? ছাতা আনেন নাই? পরী নিশ্চুপ চোখের পানি ফেলে তাকিয়ে থাকে। ছেলেটা আবার বলে, আপা ছাতা না থাকলে আপনি আমার ছাতা লইয়া যান, বৃষ্টিতে ভিজবেন না, জ্বর আইব। কষ্টের মধ্যে পরী হেসে ফেলে। কষ্ট মিশ্রিত হাসি। পরী ভেজা হাতে ছেলেটার গাল ছুঁয়ে বলে, তুমি ভিজলে জ্বর আসবে না? আমগো অভ্যাস আছে আভা। পরী একটা দীর্ঘশ্বাস ছেড়ে ছেলেটার মাথা হাত বুলিয়ে বলে, আমার ছাতা লাগবে না সোনা, আমি ইচ্ছে করেই ভিজছিলাম। তারপর ব্যাগ থেকে কিছু টাকা বের করে ওর হাতে ধরিয়ে দেয়। টাকাগুলো অনেকটা ভিজে গেছে। পরী উঠে দাঁড়াতে দাঁড়াতে বলে, বাসা যাও। পরী বাড়ির দিকে রাস্তা ধরে হাঁটে। দুনিয়া মানুষগুলো ভীষণ অদ্ভুত। যাকে এতগুলো দিন ধরে চিনি তার কাছে আমি শুধু প্রয়োজন। আর এই ছেলে বাচ্চাটা যে আমায় চেনে না, কখনো দেখেনি, তার আমায় নিয়ে চিন্তা। মানুষের এত বিভেদ কেন হয়? পরী থেকে কিছু দূরে একটা বাস থামে। বাস থেকে ছাতা হাতে নেমে আসে তুর্য। পরীর কাছে এসে ছাতাটা দুজনে মাথায় ধরে। আরে তুমি এখনো বাড়িতে যাওনি? বৃষ্টিতে কেন ভিজছ? পরী ভাষাহীন দৃষ্টিতে তুর্যের মুখের দিকে তাকিয়ে বলে। পরীর মুখে বৃষ্টির ফোঁটাগুলো গাল নাক ঠোঁট গড়িয়ে চিবুকে পড়ছে। পরীকে চুপ দেখে তুর্য বলে, কিছু বলো। পরী নির্লিপ্ত উত্তর বাঁকা হাসি বলে, বলবো, অনেক কিছু বলার আছে আমার আপনাকে। এরপর আর কিছু না বলে তুর্য হাত ধরে হাঁটতে থাকে। পরীকে কোনো প্রশ্ন করে উত্তর মেলে না। লেক থেকে তুর্যদের এলাকার কাছে হেঁটে যেতে 10 মিনিটের মতো লাগে। 10 মিনিটের কোনো প্রকার কথা না বলে তুর্য হাত ধরে হাঁটতে থাকে। প্রান্ত যেই ক্যারাম বোর্ড দোকানে থেকে, সেই দোকান থেকে কিছুটা দূরে এসে তুর্য হাত ছেড়ে দেয়। কড়া দৃষ্টি তুর্যর দিকে নিক্ষেপ করে বলে, আপনি খুব ভালো একটা মানুষ। এতে সত্যি আমার কোনো সন্দেহ নেই। আপনাকে চোখ বন্ধ করে যে বিশ্বাস করা যায় এটা আমি জানি, কিন্তু আপনার মানসিকতা ভীষণ কঠিন। আপনি জানেন সেটা। আপনি কি করে পারলেন আমার ইমোশন নিয়ে এমন নাটক করতে? আমি আপনার কাছে শুধু প্রয়োজন, সেটা কোনো অক্ষরেও টের পাইনি আমি। আচ্ছা একটা কথা বলবো তো, আপনি কি সত্যি কখনো বুঝেননি যে আমি আপনার উপর দুর্বল? বুঝেছি নিশ্চয়, আর ঠিক এজন্যই আমি আপনার বারবার ব্যবহার করেছি। কখনো বোনের ভালোবাসা বাঁচানোর জন্য, আবার কখনো নিজের ভালোবাসা বাঁচানোর জন্য।
এইটুকু বলে পরি একটু দম ছাড়ে, তারপর আচমকায় তুর্যর শার্টে কলার চেপে ধরে কাঁদতে কাঁদতে বলে, আমিও একটা মানুষ, আমার ইমোশন দাম আছে, কিন্তু কারো প্রয়োজন মেটানোর জন্ম আমার হয়নি। আপনার কাছে যদি আমি শুধু ফেলনাই হই তাহলে দেখে নিও এই ফেলনা ঠিক কতটা কঠিন হতে পারে। আজকে এই নাটকটা আপনি না করলেও পারতেন। নিজের পায়ে নিজেই কুড়াল মেরেছেন আমায় নিয়ে এভাবে মজা করে। তুর্য পরীর হাত শার্ট থেকে ছাড়িয়ে নিয়ে বলো, আমি সরি পরি, আমি সত্যি বুঝতে পারিনি তুমি এতটা হার্ড হবে। পরি ঝাঁকি দিয়ে তুর্য থেকে নিজের হাত ছড়িয়ে নিয়ে বলে, চুপ, একদম চুপ, আমি আর আপনার কোনো কথা শুনতে চাই না, আর না আপনাকে কিছু বলতে চাই। যা বলা তা আমি কাজ করে দেখাবো। আজ এই মুহূর্তে আমি সিদ্ধান্ত নিলাম প্রান্তকে বিয়ে করব। পরীর চোখে পানি মুছতে মুছতে হাঁটতে থাকে পিছন পিছনে তুর্য অনেকবার ডাকলেও পরি থামেনি। আমি বাধ্য হয়ে তুর্যর নিজের পরীর পিছন পিছনে যায়। পরি দোকানের দিকে গিয়ে প্রান্তর ক্যারামেল খেলছে। পরীকে ভেজা অবস্থা থেকে প্রান্ত অস্থির হয়ে বলে, এই তুমি ভিজে এসেছো কেন? কি সমস্যা? কোনো দরকার? ছাতা আনোনি কেন? পরি প্রান্তর কোনো প্রশ্নের উত্তর না দিয়ে বলে, আজ আপনার পরিবার নিয়ে আমার বাসায় আসবেন, আমি আপনাকে বিয়ে করতে রাজি। ঠিক তখনই তুর্য এসে দাঁড়ায় পিছনে। পরি প্রতিটা কথায় তুর্যর কানে গেছে। পরি প্রান্তকে আর কিচ্ছু বলো না দিয়ে তুর্যর দিকে তাকিয়ে তাচ্ছিল্য হেসে একটা রিকশা উঠে পড়ে। বাড়িতে ফিরে এসে যে ওয়াশরুমে ঢুকেছে পরি এখনও ফেরার নাম নেই। 1 ঘন্টা হতে চলো, এখনও গোসল করছে। মেহনুবা আধ ঘন্টা ধরে ঘরের মধ্যে পায়চারি করছে। রেহানা বেগম একটু পরপর এসে দরজা ধাক্কাচ্ছে। এরপরে তিনি রুমে এসে এখানে মেহনুবা একা রুমে বসে আছে। মেহু উদ্দেশ্যে জিজ্ঞেস করেন, পরি এখনও বের হয়নি? না আন্টি। তিনি এবার দরজা ধাক্কাতে বলেন, পরি হয়েছে কি তোর? কখন ঢুকেছিস গোসল করতে? বের হ বলছি তাড়াতাড়ি। জ্বর বাঁধাবি নাকি তুই? পরি নিশ্চুপ হয়ে শাওয়ারের নিচে বসে আছে। কথা বলতে ইচ্ছে করছে না, কান্নার জন্য গলা অনেকখানি বেঁধে গেছে, কিন্তু মায়ের চিৎকার চেঁচামেচিতে এখন কথা বলতেই হলো। আসছি মা। রেহানা বেগম রাগও গিজ গিজ করতে করতে রান্নাঘরে গিয়ে পা বাড়ায়। নিকটে 10 পর পরি ওয়াশরুম থেকে বের হয়। মেহু বাসা থেকে দাঁড়িয়ে বলে, ভাই তুই মানুষ নাকি অন্য কিছু? এতক্ষণ ধরে কেউ গোসল করে? পরি নিশ্চুপ। মাথা তাওলাটা খুলে চুল ছেড়ে তাওলা বারান্দায় মেলে দিয়ে রুমে আসে। আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াতে থাকে। মেহু ধৈর্য হারা হয়ে পরির পাশে দাঁড়ায়। আয়নার মধ্যে পরির মুখের দিকে তাকিয়ে বলে, কি হয়েছে বলবি তো? পরি এবার মেহুর দিকে তাকিয়ে বলে, কি হবে মেহু? পরি চোখ মুখ দেখে আতকে উঠে বলে, তোর চোখ মুখ ফুলে এমন লাল হয়ে আছে কেন? তুই কান্না করেছিস এতক্ষণ? এর মধ্যে রুমে আবার রেহানা বেগম আসে। পরির মায়ের দিকে তাকিয়ে বলে, মা আমি প্রান্তকে বিয়ে করতে রাজি। পরি এমন সিদ্ধান্ত তিনি অবাক হলেন। মেহুর দিকে একবার তাকিয়ে পরে পরির দিকে দৃষ্টি নিবিষ্ট করে বলেন, এই সিদ্ধান্তর কারণ? কোনো কারণ নেই, আমার ইচ্ছে হয়েছে তাই বিয়ে করব। এটা তোর মনের কথা না। মনের কথা দিয়ে কি হবে? মুখে যেটা চেয়েছিস সেটাই দাও তুমি। রেহানা বেগম পরির গালে হাত রেখে বলো, আমি আমার মেয়েকে চিনি। পরি বাচ্চাদের মতো ঠোঁট উল্টে কেঁদে ফেলে। রেহানা বেগমের পরির চোখে পানি মুছে বললেন, তোর চোখে ভালোবাসিস তাই না? কি হবে ভালোবেসে ওকে বলো তো? ও তো আমায় ভালোবাসে না, ও একটা স্বার্থপর। একটা ভুল করলে বুঝে সে স্বার্থপর হয়ে যায়। রেহানা বেগমকে দুজন সাপোর্টের কথা বলতে দেখে মেহু পরি দুজনই অবাক হয়। টলমল করে অবাক চোখে মায়ের দিকে তাকিয়ে থাকে পরি। রেহানা বেগম স্বল্প হেসে বলে, আজ তুর্য যেটা তোর সাথে করেছে সেটা সত্যি ঠিক হয়নি। ওর বোঝা উচিত ছিল যে এই কাজে একটা মেয়ের ইমোশন ঠিক কতটা বিরূপ প্রভাব ফেলে যেতে পারে। কিন্তু একটা ভুলের জন্য তুই তো ওকে স্বার্থপর উপাধি দিতে পারিস না। হ্যাঁ, ওর বোন জন্য তোর কাছে অনেকবার এসেছে। নিজের বোনের কথা ভেবে তোকে প্রান্ত থেকে দূরে থাকতে বলেছে, কিন্তু তুই কি আসলে শুধু ধৈর্য পালন করেছে বলে প্রান্ত থেকে দূরে থেকেছিস? এর আসল কারণ এটা ছিল যে তুই তুর্যকে ভালোবাসিস, আর ঠিক এর জন্যে তুই প্রান্ত থেকে দূরে থেকেছিস। তাহলে এই ইস্যুটা টেনে কিভাবে বলতে পারিস তুর্য স্বার্থপর? আমি এসব কিভাবে জেনেছি?
এটা জানা কি জরুরি? এটা যে তুই জেদ ও রাগে বসে একটা ভুল সিদ্ধান্ত নিচ্ছিস। তুই তো প্রান্তকে ভালোবাসিস না, শুধুমাত্র তুর্যের ওপর রেগে তুই প্রান্তকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিস। জেদ আর রাগের কখনো সংসার টিকে না পড়ি, সংসার টিকে ভালোবাসায়, বিশ্বাসে। তোর জেদের কারণে প্রান্তকে বিয়ে করা মানে প্রান্তকে ঠকানো। তোর নিজের স্বার্থসিদ্ধির জন্য প্রান্তকে বিয়ে করা। তোর আর তুর্যর মধ্যে তফাৎ রইল কোথায়? মধ্য কথা হচ্ছে, সংসারটা কোনো ছেলে খেলা নয়। ইচ্ছে করলে খেললাম, ইচ্ছে হলে ভেঙে ফেললাম। বিয়ের আগে 10 সম্পর্কে ব্রেকআপ হলেও একটা সময় ঠিক নিজেকে সামলে নেওয়া যায়, কিন্তু বিয়ে একটা লিখিত পবিত্র সম্পর্ক। বিয়ের পর ডিভোর্স বা ব্রেকআপের মতো স্বাভাবিক কোনো শব্দ নয় এটা। মেয়ের জীবনে ডিভোর্স খুব ভয়ঙ্কর শব্দ। সমাজে ডিভোর্সি মেয়েদের কোনো সম্মান নেই, এরা অনেক বেশি অবহেলিত, নির্বিত। মায়ের প্রত্যেকটা কথা যুক্তিযুক্ত আর সত্যি তো। এটা পড়ি প্রান্তকে ভালোবাসে না। তুর্য কর্মকাণ্ডে রেগে এই সিদ্ধান্ত, শুধুমাত্র রাগের বশবর্তী হয়ে অন্য একজনকে ভালোবাসাকে নিয়ে খেলা মানে তো তার ইমোশন হার্ট করা। পরি এখন দিশারা হয়ে পড়ছে। রেহানা বেগম পরি মুখ দেখে যা আন্দাজ করে ফেলেছে, মায়ের থেকে কি আর কিছু লুকানো যায়? তিনি পরির মাথায় হাত বুলিয়ে বলল, আমার মেয়ে কখনো কোনো ভুল সিদ্ধান্ত নিতে না। আমি জানি তোর সময় দেওয়া উচিত, সব কিছু নিয়ে ভাবা উচিত। একটা ভুল কিংবা একটা সত্য যদি কখনো একটা মানুষকে পুরোপুরি চেনা যায়। তোর মনকে প্রশ্ন কর, তোর মন কি চায় তুর্য নিয়ে? আমি এতগুলো কথা বললাম, তার একটাই কোনো রিজন নেই। তুর্য পরিবারের তিথি এবং ওর মা ব্যতীত তুর্য ওর বাবা ভীষণ ভালো মানুষ। ওরা বাবা নিজে এসে মেয়ে এবং স্ত্রীর কর্মকাণ্ড দিল, তোর বাবার কাছে ক্ষমা চেয়ে গেছে। এত বড় মানুষটার কি দায় ছিল ক্ষমা চাওয়া? কিন্তু চেয়েছেন কারণ তার মানবতা আছে। তুর্য ওর বাবার মতো হয়েছে, তাই ওর মার বোনের কীর্তি নিয়ে আমি ওকে বিচার করিনি। একটু থেমে তিনি আবার বলেন, তুর্য বাসায় এসেছে তুই আসা প্রায় কিছুক্ষণ পরে। ও আমায় সব বলেছে। ও তোর সাথে কিছু কথা বলতে চায়, আমি ওকে পাঠিয়ে দিচ্ছি। তিনি চলে যাওয়ার আগে মেহুর দিকে তাকিয়ে বলল, তুমি রুমেই থাকো। জি আন্টি। রেহানা বেগম রুম থেকে বের হতে তুর্যকে পাঠিয়ে দেয়। তুর্য অপরাধীর মতো মাথা নিচু করে পরীর সামনে এসে দাঁড়ায়। পরী চোখে তখনও পানি টলমল করছে, তবু পরী চেয়ে আছে তুর্যর মুখের দিকে। তুর্য ঠোঁট কামড়ে ধীরে পরীর দিকে তাকায়। অদ্ভুত বিষয়, তুর্য চোখগুলো টলমল করছে। মেয়ে দুজনকে কথা বলে স্পেস দিয়ে বারান্দায় গিয়ে দাঁড়ায়। সন্ধ্যা অন্ধকার নেমে এসেছে প্রায়। বৃষ্টি থেমে গেছে অনেকক্ষণ, তবে শীতল বাতাস এখনও পুরো রুমে চলাচল করছে। পরী ভেজা চুলগুলো বেয়ে টপ টপ করে পানি পড়ছে। সেই দিনের কোনো ভ্রুক্ষেপ নেই। পরী সব ধ্যান শুধু এখন সামনে দাঁড়িয়ে থাকা মানুষটির দিকে।